নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীনত্বের দিক দিয়ে খ্রিস্টপূর্ব 2500 বছরের প্রাচীন বৌদ্ধ নগরীর পরপরই শাহ ইরানির মাজারটির অবস্থান। আজ থেকে 700 বছর পূর্বে সেই 1400 খ্রিস্টাব্দে সাবেক দোয়েব অঞ্চল তথা এই লালমাটির অঞ্চলে আগমন করেছিলেন শাহ ইরানি। জীবিত অবস্থায় তিনি বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিয়েছিলেন এই অঞ্চলে। ছোট্ট সুন্দর মাজারটিতে শায়িত আছেন শাহ ইরানি ও তার স্ত্রী মহারানী। শাহ ইরানিকে কেউ বলেন শাহ ইরানি, আবার কেউ বলেন শাহ রানী। বন্ধুরা, শাহ ইরানির বাংলায় আগমন, ইসলাম প্রচার থেকে শুরু করে মহারানীর দিঘিটির অলৌকিক কাহিনী নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। ভেলাবুরের প্রশান্তিময় গ্রামীণ পথ ধরে ছুটে চলেছি একই উপজেলার হাবিশপুর গ্রামের হযরত শাহ ইরানির মাজারের উদ্দেশ্যে। এই পথ দিয়ে চলার সময় পিচডালা মসৃণ রাস্তা আর ধোপাসের গাছগাছালি আপনার মনকে ছেয়ে দিবে অন্য রূপে। যেতে যেতে আপনাদেরকে শাহ ইরানির জীবন পরিচিতি ও শাহ ইরানির মাজারে কিভাবে আসবেন বিষয়টি জানিয়ে দিতে চাই। দেশে যে কোনো জায়গার প্রান্ত থেকে ঢাকা সিলেট মহাসড়ক ধরে ভারুইচা কিংবা মরজাল বাস স্ট্যান্ডে নেমে ভেলাবো উপজেলা হয়ে 30 থেকে 40 টাকার রিক্সা ভাড়ায় চলে আসতে পারেন শাহ ইরানির মাজারে। ভেলাবো উপজেলা সংলগ্ন বাজার থেকে শাহ ইরানির মাজারের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। হযরত শাহ ইরানির প্রকৃত নাম জানা যায়নি। অনুমান করা হয় তিনি ইরানের রাজপরিবারের সদস্য ছিলেন। তাছাড়া ধর্মীয় নেতাদেরকে শাহ নামে অভিহিত করা হয়। যেহেতু তিনি ইরানের অধিবাসী ছিলেন সেহেতু শাহ এর সাথে ইরানি যুক্ত হয়ে শাহ ইরানি নামের উদ্ভব হয়েছে। আবার অনেকে তার স্ত্রী রানীর নাম অনুসারে সারানি বলে ডাকেন। শাহ ইরানি যখন বাংলায় আগমন করেছিলেন তখন তার বয়স ছিল 40 ঊর্ধ্ব। শাহ ইরানি ইরান, তেহরান, পারস্য, ইয়েমেন, কান্দাহার, কাবুল, মিশর, তুর্কি প্রভৃতি এলাকার সাধকগণ হযরত শাহজালালের সফরসঙ্গী হিসাবে ধর্মপ্রচারে সুলতান আমলে দেশের পূর্বাঞ্চলে আগমন করেছিলেন। দিল্লির প্রখ্যাত ওলিয়ে কামেল তাপসকুল শিরোমণি নিজামুদ্দিন আউলিয়ার দরবার হয়ে তারা সৈয়দ নাসিরউদ্দিনের সাথে সিলেট ও হবিগঞ্জ সাবেক তরফনগরীতে অভিযানে আসেন। ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় যে ধর্মপ্রচার ও মুসলমানদের অত্যাচারী রাজাদের হাত থেকে রক্ষা করার জন্য তারা জিহাদ ঘোষণা করেছিলেন। 1303 সালে সিলেট বিজয়ের পরের বছর তরফনগরী বিজয়ের পর দলীয় নেতা পীর হযরত শাহজালালের নির্দেশে শাহ ইরানি লালমাটির অঞ্চল তথা সাবেক ধৈয়ব অঞ্চল অত্যাচারী রাজা বিজয় মিশ্র ও অসম রাজার রাজ্যে আগমন করেন। সুদর্শন ফার্সি ভাষাভাষীর যুবরাজ সকল কিছু জয় করে দরগাহ শরীফের পার্শ্ববর্তী লালমাটির এলাকায় ইসলাম প্রচার করেছিলেন। আজ আকাশটা অনেকটাই ঘুমট বাঁধা আকাশের ছায়া মনের কৌলসতাকে জাগিয়ে দিচ্ছে দারুণভাবে। প্রকৃতির যত কাছে যাওয়া যায় ততই আত্মার উপলব্ধি বৃদ্ধি পায়। এই যে গ্রামের ছোট্ট ছোট্ট ঘরগুলোই সুন্দরময় প্রকৃতিকে দিয়েছে আলাদা রূপলেখা। এই পথে চলতে পুরাদিয়া, ধনারটেক, পালেরটেক, মধুয়াটেক, ঘলগলিয়া, শিমুলতলা, ছলমা, রায়েরগাঁও সহ অসংখ্য গ্রাম পাড়ি দিতে হবে আপনাদেরকে। চলতে চলতে হাবিশপুর বাজারে প্রবেশ করলো আমাদের রিকশাটি। হাবিশপুর বাজার থেকে মিনিট 5 দূরত্বেই রয়েছে শাহ ইরানির মাজার। কোলাহলমুক্ত হাবিশপুর গ্রামটিও খুবই সুন্দর। রয়েছে সবুজ গাছগাছালি, রয়েছে ফসলি জমির মাঠও। হাবিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গেই রয়েছে শাহ ইরানির মাজার। প্রথমে একটি তোরণ অতিক্রম করে মাজারের সীমানায় প্রবেশ করতে হবে, তবে মূল অংশের সামনে রয়েছে আরেকটি তোরণ। শাহ ইরানির মাজারের মূল অংশে প্রবেশের আগে দেশের মধ্য পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় দিঘি মহারানী দিঘিটি দেখে নিতে চাই। এই সেই মহারানী দিঘি। দিঘিটিকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে বিশাল ঘাট। দিঘিটি অনেক লম্বা আর প্রশস্তও বটে।
এই দিঘিটি নিয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী। লোকমুখে প্রচলিত আছে সত্যের যুগে দিঘিটিতে চাইলেই নাকি বিভিন্ন থালা বাসন তৈজসপত্র পাওয়া যেত। একবার এক কুচক্রী মহিলা একটা পাত্র রেখে দিলে দিঘি থেকে নাকি আর তৈজসপত্র উঠে আসেনি। এছাড়াও এই দিঘিটির পানি শেফা হিসাবে কাজ করে থাকে, তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে বোতল ভর্তি করে নিয়ে যান দিঘিটির পানি। তোরা এটি হচ্ছে যে মহারানী দিঘি, আর এখানে কয়েকজন ভাই রয়েছে। আসলে জানতে চাইবো যে এখানে নাকি আসলে অলৌকিক কিছু ঘটনা হয়েছিল আগে, আপনারা কি জানেন? এই সম্বন্ধে আমার যে ধারণা হচ্ছে যে আমার দাদা যে ছিল উনি বলছিল যে আগে এখান থেকে নাকি স্বর্ণের বাটি বা মানত করা হলে এখানে মানে পাতিল এসব উঠতো আর কি। তারপর মানুষজন রান্না টান্না করতো, ওটা ছেড়ে দিলে আবার চলে যেত। তারপর একটা মানুষ নাকি চুরি করার নিয়তে একটা বাটি নাকি কি জানি উনি নিয়ে চাইতেন, মানে চুরি করার উদ্দেশ্য ছিল আর কি। এরপর থেকে আর কি এই ঘটনা ঘটার পর থেকে এগুলো এই নিদর্শনগুলো এখন আর পাওয়া যায় না। এগুলো আমার দাদার তার পূর্বপুরুষ দিকে জানছে, মুখে মুখে চলে আসে। মুখে মুখে চলে আসছে। আমরা আর এখানে নাকি আপনার মানুষ পড়লে নাকি আগে মারা যাইতো না, কোনো শিশু যদি না, আজ পর্যন্ত এই ধরনের এটা সত্য টু বি অনেস্ট এখানে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি আমার সহচোখে দেখা। আমার পাশের বাড়ি ছোট একটা মেয়ে এখানে পড়ে গেছিল, মরে নাই, মানে একদম সুস্থ। তারপর ওই বাড়িতে একটা ছেলে ওজন ছোট ছিল, এখানে পড়ে গেছিল, এমনই সেম ঘটনা। শাহ ইরানি ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। ইহা তৎকালীন সময়ে হিন্দু সম্প্রদায়গণও খ্যাত ছিলেন। রামনারায়ণ নামক এক জমিদার ছিলেন বর্তমান রামপুর গ্রামে। তার ছিলেন এক ছেলে। ছেলেটির অবস্থা মুঘল সম্রাট বাবর ও হুমায়ুনের মতোই হয়েছিল। অসুস্থ ছেলেকে সুস্থ করে দেওয়ার পর রাজা তার লোকবল দিয়ে এখানে খনন করিয়ে দিয়েছিলেন এই ঐতিহাসিক দিঘিটি, এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ও তার একমাত্র কন্যা মহারানীকে ওনার সাথে বিবাহ দেন। ঘটনাটি অনেকাংশই অনুমান করা যায় দিঘিটির অতীতকালের রেকর্ড থেকে। সিএস রেকর্ডে এটিকে মহারানীর দিঘি বলে আখ্যায়িত করা হয়েছে। বন্ধুরা, এটি হচ্ছে শাহ ইরানি মাজারের আরেকটি ঘাট, আর এখানে আমি এসেছি। আসলে এখানে যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এখানে নাকি কোনো যদি ছোট বাচ্চা পড়ে যেত তাহলে নাকি তুললেই নাকি ও বাচ্চা ভালো হয়ে যেত। আসলে জানি না এটি কতটা সত্য। দেখেন, এটি কিন্তু দেশের মধ্য পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় দিঘি হিসাবে খ্যাত। আর এটি দেখেন প্রশস্ত এবং লম্বায় কতটুকু লম্বা। উনিশশো 78-79 সালে দিঘিটি পুনঃখননের ফলে একটি কাচ্ছিম পাওয়া গিয়েছিল, যা এই যুগের সবচেয়ে বড় কাচ্ছিম বলে ধারণা করা হয়। ঘাট থেকে নাকি প্রাচীনকালে ভেসে আসতো বিভিন্ন হাঁড়ি পাতিল, অর্থাৎ মানুষ যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের যখন আয়োজন করা হতো, আয়োজনের যে প্রয়োজনীয় জিনিস ছিল, আসবাবপত্র, সেগুলো কিন্তু এই পুকুরের ঘাটে এসে চাইলেই নাকি পাওয়া যেত। কিন্তু এটি যখন সত্যের যুগ ছিল তখনই কিন্তু পাওয়া যেত এই জিনিসগুলো, আর এখন আর এগুলো পাওয়া যায় না। ও, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই যে মহারানী দিঘি, এটা সম্পর্কে আপনি কি জানেন? এটা আমরা মানছি একটা হুমি আর দেখুন কি বাজার কাটা করছে, কেউ তো কইতে পারতো না। 1000 বছর আগে যারা আছে তারাও দেখ, আমরা দেখি কি শুনছেন এই মাঝে দিঘিতে মানছে নিয়ে পানি টানি খা, বিভিন্ন মানত করে, মুকসুদ পূরণ হয়। একসময় ডেক ডিস করছে, আবার কাজ করে দিলে গেছে গা। আচ্ছা, তাহলে এই যে হাড়ি পাতলে উঠতো, এটা মিনিমাম কত বছর হবে? কত বছর? যখন 70 যুগ ছিল তখন। 70 যুগ, এটা অনুমান কত বছর আগে হতে পারে? আমরা শুনতাছি তো এই মাজারটা হয়েছে যে কেউ 1000 বছর, কেউ 750 বছর, কেউ 850 বছর। আমরা শুনি, আপনারাও শুনছেন উনাদের কাছে, মানে উনারাও দেখে নাই, এরাও বলছে এভাবে। তাহলে এটা বলতে পারে না যে কোনো নির্দিষ্ট কোনো সময় নাই যে 200 বছর আগে, 300 বছর আগে, মানে যখন মানুষ সত্যের মধ্যে ছিল তখনই কিন্তু এই জায়গা থেকে মানুষ পাওয়া যেত। ওনা ইরান দেশ থেকে আসছে, ওনারা ইরানি হিসেবে ডাকে। আর আসলে কি এই জায়গাটা দিয়ে যদি কোনো মানুষ পড়লে নাকি মারা যাইতো না আর কি? এমন তো এই দিঘির কোনো কলঙ্ক নেই, এরকম কোনো ঘটনা নেই না। এবার মাজারটির মূল অংশে প্রবেশ করব আমরা।
মাজারের চারপাশটাও খুবই সুন্দর আর পারিপার্শ্বিক পরিবেশটাও চমৎকার। মাজারের পাশাপাশি চারপাশের পরিবেশের সৌন্দর্যও বিমোহিত করবে নিমেষেই। মাজারের একেবারে লাগু অবস্থায় সামনে রয়েছে একটি কামানাকৃতির পাথরের খিলান। এই পাথরটি নিয়ে রয়েছে মানুষের মাঝে ভয় ও নানান ভীতিকর বিশ্বাস, কারণ এগুলোর ছায়াতে পা পড়লে নাকি নানা ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। কয়েক মাইলব্যাপী জনসাধারণ গাভীর দুধ নিয়ে এসে এগুলোকে ধৌত করে থাকেন। তাদের ধারণা পশু রোগবালাই থেকে মুক্তি পাবে এবং গাভী বেশি করে দুধ দিবে। শুধু যে দুধ দেওয়া হয় তাই নয়, চাউলও দেওয়া হয় এখানে। তার জ্বলন্ত প্রমাণ হিসেবে এখনও চাউল রয়েছে খিলানের ভিতর। ভাই আদনান পারভেজ ভাই, উনি হচ্ছে এখানকার স্থানীয়। আসলে ওনার কাছ থেকে এখানকার মাজার সম্পর্কে কিছু জানতে চাইবো, যে এখানে উনি যেহেতু বসবাস করছেন, আসলে এই মাজারকে নিয়ে আসলে কী হয়, অথবা এখানে কারা কারা আসে, কেনই বা আসে। আচ্ছা ভাই, এখানে অনেক কিছুই দেখতে পারছি, যে এখানে এই যে এটা কি, আর অবশ্যই এগুলি কি, আপনি যদি একটু বলতেন, আপনি তো এখানকার স্থানীয়। এটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষ থেকে জানা আর কি, শাহিরানি মাজার যে দুইজন ইরান থেকে আসছে, একজন হচ্ছে যে অলি আর ওনার সহধর্মিনী। আর যেই এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুরাতন দিনের মানে প্রত্নতাত্ত্বিক যেই নিদর্শনগুলা, আগেলা দিনে যে রাজাদের যে বসত বাড়ি, যা ওইটার একটা নিদর্শন মাত্র। তো এই নিদর্শনগুলো এখানে আছে। এর থেকে ধারণা নেওয়া যায়, যে বোঝা যায় এটা অনেক আগের, এটা পুরানো। আমার যারা পূর্বপুরুষ আছে তারাও সঠিক বলতে পারতেছে না আর কি, যে আসলে কোথা থেকে আসছে আর কি এগুলো। আমরা এগুলো হচ্ছে যে আসলে এই জিনিসটা এখানে কি, এখানে এটা হচ্ছে যে আগে থেকে, মানে আমি বললাম না, প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, প্রাচীন আমলের যে নিদর্শনগুলো, এটার একটা নিদর্শন মাত্র। আর এখানে মানুষ বিভিন্ন ধরনের মানুষ নিয়ে আসে, তাদের বিশ্বাস ভক্তি থেকে আর কি, তারা মূলত এখানে মাঝে মাঝে দুধ বা চাউল বা যার যে মানব থাকে ওটা এখানে পূরণ করে। আসলে আমার কাছে তো মনে হচ্ছে যে এটা কোনো কামানের সাইডিস, উনি যেহেতু আগে যুদ্ধ করেছিল, আসলে কি এটা সম্ভাবনার কোনো আছে নাকি, যে আসলে আমি তো আমাদের পূর্বপুরুষের কথা মত অনুযায়ী বিষয়টা অনেকটা এমনই, কিন্তু আমাদের সচক্ষে আর দেখা হয় না। হ্যাঁ, এটাই তো কারণ, কামানের সাইডিস রয়েছে আর ইনি যুদ্ধও করেছিলেন, তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এটা কামান হতে পারে, কিন্তু আসলে তেমন একটা শিওর না, হতে পারে কিন্তু মানুষের সাক্ষ্য অনুযায়ী, কারণ বিনা বাতাসে তো আর গান লড়ে। শাহ ইরানি ছিলেন নিঃসন্তান। তিনি 1350 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন বলে অনুমেয়। মাজারটির ভিতরে রয়েছে পাশাপাশি দুটি কবর, একটি শাহ ইরানি ও অপর কবরটি ওনার স্ত্রী মহারানীর। মাজারের চারপাশে আরো অনেকগুলো পাথর রয়েছে। পাথরের চেহারা দিকে সহজে ধারণা করা যায় এর প্রাচীনত্বে। এখানেও রয়েছে কামানাকৃতির আরেকটি পাথর। নিঃসন্দেহে পাথরগুলো আদিকালে সাক্ষ্য বহন করে। শাহ ইরানির মাজারে এসে ভিন্ন রকম এক অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমি। অবসর সময়ে আপনিও ঘুরে যেতে পারেন নরসিংদীর শাহ ইরানির মাজার ও মহারানী দিঘি থেকে।